এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত ডিজিটাল মিডিয়ায় আমরা একটা অ্যাডভেঞ্চার কোর্স, যেটা আমরা এর আগে আমাদের প্রথম পর্ব আপনারা হয়তো দেখেছেন। আমরা প্রথম পর্বে আমাদের বর্ধমানের যে প্রথম যিনি এভারেস্টে গেছিলেন এবং এভারেস্ট জয় করে উনি ফিরেছিলেন, সেই সৌমেন সরকারের ওনার যে অভিজ্ঞতা, সেটা আমরা প্রথম পর্বে আপনাকে জানিয়েছি। এবার আপনাদের কাছে আবার ফিরে এসেছি আমাদের সেই সৌমেন সরকারকে নিয়ে ওনার বক্তব্য শোনার জন্য। আমরা সৌমেনবাবুর কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে উনি কীভাবে বেস ক্যাম্প থেকে হিমালয়ের যে শৃঙ্গ, এভারেস্ট শৃঙ্গ কীভাবে জয় করেছিলেন, তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা সৌমেনবাবুর কাছে জেনে নেব। সৌমেনবাবু, আপনি তাহলে সবাই যেটা জানতে চায় যে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা কীভাবে বেস ক্যাম্প থেকে শুরু করেছিলেন, যদি বলেন। আচ্ছা, আমি 7 তারিখ থেকে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে 14 তারিখে আমি বেস ক্যাম্পে পৌঁছাই। 7ই এপ্রিল এই বছরে। হ্যাঁ, এবছরে। তো 14ই এপ্রিল আমি বেস ক্যাম্পে পৌঁছাই। সম্পূর্ণ ভিন্ন ওয়েদার। দিনের বেলা তাপমাত্রা -6, রাতের বেলা তাপমাত্রা -16। তো সেই পরিবেশটা প্রথম দুদিন আমি মানিয়ে নিতে পারিনি। রাত্রেবেলা ঘুমাতে পারছিলাম না, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, ব্রিদিং প্রবলেম হওয়া, এই সবগুলো ছিল। আরেকটা ওয়েদারের প্রবলেম ছিল, সেটা হলো দিনের বেলা সকালবেলা রোদ, টেন্টের মধ্যে থাকা মুশকিল, আর রাতের দুপুরের পর থেকে স্নোফল। তো এই যে টেম্পারেচার হেরফের, এইটা খুব অস্বস্তিকর ছিল। কিন্তু যত দিন গেছে সেটা আমি মানিয়ে নিয়েছি। এই মানাবার জন্যই আমাদের সাধারণত বেস ক্যাম্পে গিয়ে বেশ কিছুদিন ফেলে রাখা হয়। আপনি কদিন ছিলেন বেস ক্যাম্পে? অ্যাকচুয়ালি বেস ক্যাম্পেই ম্যাক্সিমাম দিন থাকা হয়। এই যে 14 তারিখ থেকে বললাম, আর 15ই মে 2025 অবধি, প্রায় 1 মাস। ওই মাঝে রোটেশন এবং সামিট ছাড়া মোটামুটি সব পুরো দিনটাই আমাকে বেস ক্যাম্পে থাকতে হয়েছে। মানে আপনি সাবমিট শুরু করার আগে পর্যন্ত বেস ক্যাম্পে কদিন ছিলেন? বলি, 14ই এপ্রিল যখন পৌঁছালাম, তো প্রথম দিন, দ্বিতীয় দিন আমাদের রেস্টে থাকতে হয়। তারপর থেকেই আমাদের ওই সামনেই যে খুম্ব আইসফলের মানে পাহাড়, মানে বরফের পাহাড়গুলো ছিল, সেইখানে আমাদের ট্রেনিং হতো। মানে আমাদের স্কিলটাকে বাড়াবার জন্য বিভিন্ন টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা, রোপিং, বিশেষ করে ল্যাডার ক্রসিং, এইসবগুলো আমাদের শেখানো হতো এবং ঝালিয়ে নেওয়া হতো। এবং ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বারবার আমাদের অনুশীলন করতে হয়েছে। তো ওই করা, এবং আমাদের মাঝে মাঝে গোরক্ষেপ যে আগের ক্যাম্প, সেখানে যাওয়া, মানে কালা পাথর বলে একটা উঁচু জায়গা আছে, সেখানে যাওয়া, এইসব জায়গাগুলো করতে হতো আমাদের। পামির হায়ার ক্যাম্প, সেখানে যেতে হতো। তো সেটা যাওয়াটা মানে হাই ক্যাম্প, মানে বেশ হাইট, তো সেইগুলো করতে হতো মাঝে মাঝে। তো আমাদের প্রথম রোটেশন শুরু হয় 21শে এপ্রিল 2025। রোটেশনের অর্থ হলো খুম্বু আইসফল পেরিয়ে ক্যাম্প 1, সেখানে 1 রাত কাটিয়ে ক্যাম্প 2, ক্যাম্প 2তে 1 রাত কাটিয়ে পরের দিন ক্যাম্প 3 জুমারিং পয়েন্ট হয়ে আবার ক্যাম্প 2-এ 1 রাত কাটিয়ে বেস ক্যাম্পে ফিরে আসা। এই রোটেশন কেন করা হয়? যাতে আমি হায়ার, মানে 8000 ফিটে উপরে যেতে হবে, মিটার উপরে যেতে হবে। তো সেখানে গিয়ে যেন আমি কোনো অসুস্থ ফিল না করি,
শারীরিক হ্যাঁ কোনো মানে ডিজিজ না হয়, একটা পরীক্ষা নিরীক্ষা করে একদম করে আমি ফিরে আসা। তো এই বারবার এই রোটেশনটা করা হয়, দুবারও করা হয়, আমার ক্ষেত্রে একবার করতে হয়েছিল। তাছাড়া আমি খুম্বু আইসফল কয়েকবার গেছিলাম। তো এইটা করে যখন ফিরে এসেছিলাম তখন 25শে এপ্রিল তারিখটা ছিল। সেই 25শে এপ্রিল থেকে আমাকে এভারেস্ট উইন্ডোর জন্য ওয়েট করতে হয়েছিল। তার আগে বলে নিই, এই খুম্বু আইসফল সম্বন্ধে অনেক কিছু কথা বা ভিডিও বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন জিনিস দেখতে পাবেন। ভয়ের কারণ, অনেকে গল্প বলেন, ভয়ের গল্প, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। বিশেষ করে ল্যাডার ক্রসিং, বড় বড় ক্র্যাভার্স, সেগুলো ল্যাডার দিয়ে, কখনো একটা তো থাকেই, 2, 3, 4, 5টা অবধি থাকে। তো আমাদের ম্যাক্সিমাম 3টে অবধি পেয়েছিলাম ল্যাডার জুড়ে জুড়ে, এত বড় বড় ক্র্যাভার্স। তো সেগুলো পেরোনো প্লাস বিভিন্ন আইসের মধ্যে দিয়ে ক্লাইম্ব করা, তালগোল পাকানো বরফ প্রায় কোনোটা সফট, কোনোটা হার্ড, কোনোটা ক্রিস্টাল টাইপের। এইসব বরফ ক্লাইম্ব করা খুব শক্তের ব্যাপার, আপনাকে বুঝতে হবে বরফের কোয়ালিটি কেমন। তো সেখানে রোপ দেওয়া থাকলেও আপনাকে খুব সন্তর্পণে পা ফেলে আপনাকে ক্লাইম্ব করতে হবে। তো এটা গেল। কখনো আপনাকে রোপে করে আপনাকে 90 ডিগ্রি ওয়াল, সেটাও ক্রস করতে হয়েছে। তো এইসব করে যখন বেস ক্যাম্পে ফিরে আসলাম, আমার কিন্তু খুব একটা ওই খুম্বু এফেক্ট, যে খুম্বু কফ, সেটা খুব একটা পাইনি। অল্প সর্দি কাশি সেটা হয়েছিল, কিন্তু আমার যে গাইড মিংমা শেরপা, সে অসুস্থ হয়ে পড়লেন। তাকে নিচে পাঠালেন আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর 8K এক্সপিডিশন প্রাইভেট লিমিটেড, লাকপা শেরপা। তো তাকে নিচে পাঠালেন সুস্থের জন্য। 4 দিন পরে উনি ফিরে আসলেন, সুস্থ হলেন, মানে কফ আর নেই বা কাশি সেটাও নেই, কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন। তো বেশ কিছুদিন যাওয়ার পরে আমি জানতে পারলাম যে ওকে আমার গাইড হিসাবে রাখা হবে না। তো আমি চিন্তায় পড়ে গেছিলাম। একজন পরিচিত মানুষ, সে আমার সঙ্গে এত পথ এসছে, আমার রোটেশন করেছে, কিন্তু সে আমার সঙ্গে যাবে না, সেটা আমাকে খুব দুঃখ লাগছিল। তো যাই হোক, যখন ক্যাম্পে ছিলাম তখন ওই মাঝে মাঝে হয় পামির হায়ার ক্যাম্প অথবা কালাপাত্তর অথবা গোরক্ষেপ এইসব করছিলাম একদিন অন্তর অন্তর, কেননা আমি চুপচাপ বসে থাকার ছেলে নই। আপনার সঙ্গে কি অন্য? হ্যাঁ, ওই গাইড ছাড়া কেউ না কেউ গাইড ছাড়া মুভমেন্ট করা ওখান থেকে। গাইড ছাড়া অন্য যারা পর্বতারোহী ছিল তার কি সঙ্গে কেউ থাকতো না? আপনি আর গাইড ছিলেন? আমি আর গাইড। এবার কেউ যদি যেতে চায় যাবে, কিন্তু গাইড থাকতেই হবে। গাইড ছাড়া ওই আমাদের নির্দিষ্ট এরিয়ার বাইরে আমরা যেতে পারি না, মানে নিয়ম নেই। তো এইগুলো করতে করতে এইবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে কবে সামিটের জন্য পাঠানো হচ্ছে। সামিটের জন্য পাঠানোর একটা পদ্ধতি আছে, সেটা হলো ওই এভারেস্ট উইন্ডো। এভারেস্ট উইন্ডো বলতে বোঝায় এভারেস্টের মাথায় কখন ওয়েদার ভালো থাকবে, সেটাকে বলা হয় এভারেস্ট উইন্ডো। তো এবারে দেখা গেছে দুখানা উইন্ডো ভালো ছিল। একটা হলো 14 থেকে 16ই মে 2025, আর একটা 21 থেকে 26শে মে। এই দুটো উইন্ডো, তার মধ্যে 21 থেকে 26টা সব থেকে ভালো। কিন্তু আমার ব্যাপার হলো, আমি যেহেতু সবাইকার আগে রোটেশন কমপ্লিট করে বসেছিলাম, তো আমার নামটা আগে এসছে, আমাকে যেতে হবে। তো 11ই মে সেই দিন আসলো, কিন্তু তার আগে 10ই মে আমাকে বলা হলো যে আমাকে সামিটে যেতে হবে আগামীকাল মানে 10ই মে রাতে 2টোর সময়, সেটা 11ই মে পড়ে যাচ্ছে। তো সকালবেলা আমি জানতে পারলাম না আমার গাইড কে হবে, আমাকে অক্সিজেন কিভাবে ইউজ করতে হয়, সিলিন্ডার, অক্সিজেন নবটা, তো এইগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো সব শিখিয়ে দেওয়া হলো, সবাইকে শেখানো হলো, আমিও সেখানে ছিলাম। কিন্তু দুপুরে খাওয়ার পরেও জানতে পারছি না যে আমার গাইড কে হবে। 4টের সময় আমি আমাদের একটা কফি শপ ছিল, সেখানে গিয়ে বসে কফি খাচ্ছিলাম, কফি ফ্রিতে, সব ফ্রি আর কি। তো খেতে খেতে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার তো গাইড দেওয়া হলো না, আমি যাব কি করে? কিন্তু আমাকে বলা হয়েছে যে তুমি যাবে। 4:30 বাজে, তখন আমার গাইড এসে আমার পিছন থেকে ডাকছে যে সাবজি আপ বাহার আইয়ে। আমি বাইরে গেলাম, গিয়ে দেখি প্রায় 6-7 জন গাইড লাকপা শেরপাকে ঘিরে গল্প করছে। আমি যেতেই লাকপা শেরপা, হি ইজ ইয়োর গাইড, একজন ইয়াং ছেলে, 32 বছর বয়স।
তো সে আমাকে জড়িয়ে ধরলো। সাধারণত এরা ভালো হয়, তো ভালো লাগলো। সে আমার সঙ্গে গিয়ে আমার পুরো জিনিস প্যাক করলো, কেননা প্রত্যেকের মানে 4 জন আমরা সেদিন মুভ করার কথা ছিল, তো 4 জনের সবাইকার প্যাক হয়ে গেছে, আমার প্যাক হয়নি। কারণ কি নিয়ে যেতে হবে, 5 দিনের ব্যাপার প্রায়। তো সেই দিন রাত 2টোর সময় আমরা 2জন বেরোলাম, আমরা 2জন প্লাস আরও 3 জন, তার মধ্যে একজন লোৎসে সামিট করবে, একজন। সব কি ভারতীয় ছিল না ভারতের বাইরে কেউ ছিল? ভারতের বলতে একজন যে লোৎসে সামিট করবে সে হলো মহারাষ্ট্র পুলিশের একজন ইন্সপেক্টর। সে গত বছর এভারেস্ট সামিট করে গেছে, এবারে লোৎসে করতে এসছে, একই রুটে যেতে। বিদেশি কেউ ছিল? হ্যাঁ, আমাদের যে একজন ছিল মহিলা, ইউকের, হ্যাঁ 44 বছর বয়স, আপনাদের সঙ্গে বেরিয়েছিল? হ্যাঁ, ওই রাতেই বেরিয়েছিল। হ্যাঁ, আর একজন ছিল ইন্ডিয়ান, সে আমেরিকার সিটিজেনশিপ, 27 বছর ধরে আমেরিকায় আছে, সে ছিল, সে সামিট করতে পারেনি। ভদ্রমহিলা পেরেছিলেন? হ্যাঁ, উনি পেরেছিলেন, কিন্তু ক্যাম্প 2 এসে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে ওখান থেকে রেস্কিউ করা হয় হেলিকপ্টারে, হ্যাঁ, ফেরার সময়। তো ওই রাতে যখন বেরোলাম তখন দেখলাম আমরা 4 জন আর আমাদের গাইড 4 জন, এছাড়া আর কেউ বেরোয়নি ওই রাতে। তো আমি যেহেতু ক্যাম্পের মধ্যে সবথেকে ফিটেস্ট পারসন ছিলাম, যতজন রোটেশন করে এসেছিল তার মধ্যে আমি এবং ওই ভদ্রমহিলা, ওই মহারাষ্ট্র পুলিশের ইন্সপেক্টর ডোকে, দ্বারিকা ডোকে, তো সে 2 জন ছাড়া আর সবাইকে নিচে পাঠানো হয়েছিল, কাউকে লুকলা, কাউকে নামচে বাজার, কাউকে কাঠমান্ডু, তাদের সুস্থ করার জন্য। আমার কপাল ভালো যে আমার কোনো অসুবিধা হয়নি, ওখানেই থেকে গেছিলাম। তো ওই রাতে বেরিয়ে ক্যাম্প 2-তে পৌঁছালাম যখন, তখন সকাল 6:30 বাজে, ক্যাম্প 1-এ সরি। তো সেখানে থাকার কোনো কথা ছিল না, সোজা ক্যাম্প 2-তে পৌঁছাতে হবে। যখন খুম্বু আইসফল পেরোচ্ছিলাম দেখলাম রুটটা একটু চেঞ্জ হয়েছে। আগের দিন 3টে ল্যাডার ছিল, এবারে দেখলাম ল্যাডার সংখ্যা প্রায় 5 থেকে 6টা হয়ে গেছে, রুট চেঞ্জ হয়ে গেছে। তো সেখান থেকে পেরিয়ে ক্যাম্প 1 ক্যাম্প 2-তে যখন পৌঁছালাম প্রায় 3টে বাজে। সেদিন রোদের তেজ এত ছিল যে আমার ক্লাইম্ব করা খুব অসুবিধা হচ্ছিল। আর একটা ওয়াল ছিল প্রায় 10 মিটারের মতো, সেটা যখন রোটেশন করি তখন ছিল, কিন্তু যখন রোটেশন করে আমি দ্বিতীয়বার গেলাম তখন দেখলাম সেই ওয়ালটা নেই, রুট চেঞ্জ হয়ে, সেটা সুবিধাই হয়েছে। ক্যাম্প 3-তে ক্যাম্প 2-তে 3টের সময় পৌঁছালাম, সেই রাত কাটালাম পুরো এক্সস্টেড। পরের দিনটা রেস্ট ডে ছিল। তারপরের দিন সকাল 6টার সময় বেরোলাম ক্যাম্প 3-র উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে একটা ওয়াল পড়লো, যেটা জুমারিং পয়েন্ট বলা হয় ক্যাম্প 3-র, সেইটা ক্লাইম্ব করে ওখানেও প্রায় 2-2:30টার সময় আমি ক্যাম্প 3-তে পৌঁছালাম। একদম লোৎসে পাহাড়ের গায়ে, প্রায় 70 ডিগ্রি স্লোপের উপরে বরফ কেটে সব টেন্টগুলো লাগানো হয়। বলে নিই, ক্যাম্প 2 থেকে যখন মুভমেন্ট করি তখন আমার অক্সিজেন চালু হয়ে যায়, একটা সিলিন্ডার চালু হয়ে যায়। ক্যাম্প 3-তে আমি সারা রাত ওই অক্সিজেন চালিয়ে থাকা হয়। পরের দিন সকাল 6টার সময় আবার আমাকে মুভমেন্ট করতে হয়েছে ক্যাম্প 4-এর উদ্দেশ্যে। নতুন সিলিন্ডারের যে নব সেটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল, 0.5 ছিল, সেটা 1 করা হয়, 1 লিটার পার আওয়ার। তো সেখান থেকে পুরো ইয়েলো ব্যান্ড, তারপরে জেনিফার স্পার, মানে একটা ওয়াল আছে জেনিফার স্পার, খুব শক্ত ক্লাইম্ব করা, সেসব পার হয়ে যখন ক্যাম্প 4-এ পৌঁছালাম, তার আগে বললেন ইয়েলো ব্যান্ডটা কিছুই নয়, দূর থেকে একটা হলুদ রঙের একটা ব্যান্ড মনে হয়, সেটা অ্যাকচুয়ালি পাথরের, হলুদ রঙের পাথরের, তার পাশেই আপনার লোৎসের বেস ক্যাম্প। তো সেইটা পেরিয়ে ক্লাইম্ব করতে করতে জেনিফার স্পার পেরিয়ে যখন ওপরে উঠলাম, কিছুটা ইনক্লিনেশন, পাহাড়টা ঘুরে একটা ফ্ল্যাট এরিয়া, সেখানে ক্যাম্প 4-এর টেন্ট লাগানো। এত হাওয়া, উইন্ড প্রেশার মারাত্মক, আপনি বাইরে বেশ কিছুক্ষণ থাকতে পারবেন না, এতটাই হাওয়া এবং ঠান্ডা। তো আমাকে সেখানে প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হলো। তার কারণ হলো কোনো টেন্ট খালি ছিল না। তার আগের দিন 2টো চেক প্রজাতন্ত্রের মেম্বার সামিট করে এসছে, একজন অসুস্থ আর একজন তার বন্ধু আর কি। তো তারা ওই একটা টেন্টের মধ্যে ঢুকে আর বেরোচ্ছে না, তো তাদের জবরদস্ত বার করা হলো, নিচে পাঠানো হলো,
আমি ঢুকলাম। আমার সঙ্গে যে আরও 2-3জন বলেছিলাম, একজন লোদসেক বেস ক্যাম্পে রয়ে গেছে, আরও 2জন যখন পৌঁছালো, আমি তো 12:30টায় পৌঁছে গেছি, একটা ঘুম দিয়েছি। তারা 4:30-5টার সময় পরপর ঢুকলো, ঢুকে আমার ঘাড়ের ওপরেই পড়ে যাওয়ার মতো অবস্থা। একটা টেন্টের মধ্যে তারা 2জন, আর তাদের গাইড, আমার গাইড 6জন। সেই টেন্টের মধ্যে ঢুকে বসে আছি, বাইরে প্রচণ্ড বেগে হাওয়া, ঠান্ডা হাওয়া। আমাকে বলা হয়েছিল 6টার সময় মুভ করব সামিটের জন্য, সেই দিনই 14 তারিখ। পারছিলাম না, যেহেতু ওরা আমাকে গার্ড করে বসেছিল, আমি বেরোতে পারছিলাম না, কারণ আমাকে বেরিয়ে আমাকে জুতো পরতে হবে, স্নো বুট পরতে হবে, ক্র্যাম্পন পরতে হবে, পুরো আমাকে সেই রণসজ্জার মতো আর কি, সেগুলো সব ড্রেসগুলো পরে এবং ইকুইপমেন্ট পরে আমাকে বেরোতে হবে। খুবই অসুবিধা হচ্ছিল। তো আমি একটু ব্যাক ডোর থাকে একটা টেন্টের, তো সেখান থেকে বেরিয়ে আমরা যখন আবার সামিট শুরু করতে গেলাম, সামিট পুশ, তখন 8টা বাজে সন্ধে। সেই 8টার সময় বেরোলাম আমি এবং আমার গাইড। অন্ধকার, হেড টর্চ, সারা রাত ক্লাইম্ব। 3টের সময় পৌঁছালাম আমি এভারেস্ট ব্যালকনি, যেটা ব্যালকনি বলা হয়। সেটা হলো আপনি ক্লাইম্ব করতে অনবরত আপনি 60 থেকে 70 ডিগ্রি, তার নিচে কোনো মানে প্লেন এরিয়া কিছু নেই, মানে খুবই কষ্টকর, একদম এরকম খাড়াই। তো সেটা যখন ক্লাইম্ব করতে করতে পৌঁছালাম এভারেস্ট ব্যালকনি, তখন 3টে বাজে। তো সেখানে একটা ছোট জায়গা, মানে একটু প্লেন মতো, সেখানে বসে জল খাওয়া হয় এবং সিলিন্ডার চেঞ্জ করা হয়। সেখানে সিলিন্ডার স্টক থাকে, নিয়ে যাওয়া হয় নিচে থেকে। আমার পিছে তো একটা সিলিন্ডার সবসময় রয়েছে, আরও 2টো, মানে শেরপার একটা, আমার 2টো, মানে 3টে তাকে বহন করতে হয় গাইডকে। তো আমি বলেছিলাম, তুমি স্লিপিং ব্যাকপ্যাক এসব কিছু নিতে হবে না, তুমি আমার ওই সিলিন্ডারই দাও। তো অনেকে করে না এগুলো, আমি করেছিলাম। তো সেখানে খেয়ে যেই আবার ক্লাইম্ব করতে। আপনার এখানে ওজনটা কত ছিল ব্যাগের আনুমানিক? ওই সময় 10 কিলোর কাছাকাছি তো বটেই, মানে সিলিন্ডারই আপনার প্রায় 5 কিলো। তারপর উঠছেন। আচ্ছা, এইবার আবার যখন ক্লাইম্ব শুরু করলাম, সেটাও খাড়াই একই রকম, এবং খুব ন্যারো, স্পেসটা খুব ন্যারো, দুদিকেই মানে আপনার স্লো, খাড়াই, একদম খাড়াই। এবার হাওয়ার গতিবেগটাও প্রচণ্ড। শুরু হলো ট্রাফিক জ্যাম, মানে সব লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে ওঠে ওপরে, মানে এত ভিড় হয়ে যায়। এইটা কাগজে বেরিয়েছে যে ট্রাফিক জ্যাম। হ্যাঁ, তো আমি ট্রাফিক জ্যামে পড়লাম। সুবিধা হচ্ছিল যে আমাকে রেস্ট করতে করতে যাচ্ছিলাম, কিন্তু সেটা আমার কাছে খুব সুখকর হচ্ছিল না, কেননা সময় যত পেরিয়ে যাবে আমার ডেঞ্জার তত বেড়ে যাবে, কেননা অক্সিজেন লিমিটেড। মানে ট্রাফিক জ্যাম বলতে রাস্তা শুরু, অথচ ভিড়, যাওয়ার লোক অনেক উপরে। হ্যাঁ, তো অসুবিধা 2টো। একটা হলো আমার ক্ষমতা অনুযায়ী আমি তো উঠবো উপরে, সেই ক্ষমতা নিয়ে আবার নিচে আমাকে নামতে হবে, সেই অবস্থায় যেন আমি থাকি। আর আমার সঙ্গে যে অক্সিজেনটা আছে সেটাও লিমিটেড অক্সিজেন, সেই অক্সিজেনের মধ্যে আমাকে ফিরে আসতে হবে, নাহলে আমি বলা যায় না কি হবে। তো সেই ট্রাফিক জ্যাম কাটিয়ে ওপরে উঠছি, যত উঠছি হাওয়ার গতিবেগ তত বাড়ছে। শুধু হাওয়া নয়, উইন্ডের সঙ্গে স্নো পার্টিকেল যেগুলো, সেইগুলো এত তীব্র বেগে মুখে লাগছিল, অক্সিজেন ছাড়া এই পোর্শনটা খোলা ছিল, যে আমি সহ্য করতে পারছিলাম না। সূচের মতো ভিজছিল আমার ওইগুলো। তো সেটা আমার গাইড দেখে, গাইডের একটা মানে নাইট ভিশন গগলস নিয়ে গেছিলো, 17,000 টাকা দিয়ে কিনেছিল ভদ্রলোক। তো সেটা আমাকে দিয়ে দিল, আমার কষ্ট উনি সহ্য করতে পারছিলেন না। তো সেইটা পরেই আমি সাবমিট করি। তো সেইটা পেরিয়ে পৌঁছালাম ওটা কি বলে, এভারেস্টের চূড়োর কাছে। না বলি, একটা পাথর, একটা মানে পাথরের ওয়ালের মতনই, সেইটার জায়গায় গিয়ে আমি আটকে গেছি। তো সেইখানটায় মানে সবাই আটকে যাচ্ছে, মানে পাথরটা ঠিক একটু হ্যাঙ্গিং টাইপের, মানে সেইটা এবার পায়ে ক্র্যাম্পন লাগানো। তো সেখানে আমি হাতের গ্লাভসটা খুলে ক্লাইম্ব করেছিলাম, মানে পেরেছিলাম, কিন্তু খুব রিস্কি। সেইটা পেরিয়ে গিয়ে আপনার হিলারি স্টেপ শুরু হয়। হিলারি স্টেপটা কি, একটা মানে ক্লিপ, মানে বরফের ক্লিপ, সেটা সরু, মানে রাস্তা সেটা আরও ন্যারো, সেইটা পেরিয়ে গিয়ে পাথরের জায়গা,
এবার সেই হিলারি স্টেপে একটা বডি পড়েছিল এবং আমার সামনে একটা ফরেনার ভদ্রমহিলা, সে যতবার ওই বডিটাকে দেখছে ততবার সে রিটার্ন ব্যাক করছে। তো সেইটা আমার কাছেও ভালো লাগেনি, আমার গাইডেরও ভালো লাগেনি, কারণ আমরা আটকে যাচ্ছি, তো মানে এগোতে পারছি না, ক্লাইম্ব করতে পারছি না। তো সেই ভদ্রমহিলাকে আমি লেটস গো বলে একটা ধাক্কা দিয়েছিলাম, দিয়ে তাকে ঠেলে ওপরে তুলে দিয়েছি। মানে মানে ওইখানটায় যে বডিটা পড়ে আছে তার মাথার উপর দিয়ে ক্রস করে গিয়ে একটা পাথর, আবার একটা পাথর, মানে স্নোতে ক্লাইম্ব করা ইজি, কিন্তু পাথরে ক্লাইম্ব করা আপনার বুট এবং ক্র্যাম্পন দিয়ে সেটা একটু শক্ত। তো সেইটা ক্লাইম্ব করার পরে ওনাকে ক্রস করে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম সামিট এসে গেছে আর কি। মনে মনে ভালো লাগছিল, কিন্তু ভয় ছিল যে ওঠার থেকে নামাটা শক্ত। তো সেই সময় প্রায় -30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল উপরে, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া, এবং হাওয়ার গতিবেগও প্রায় 30 কিলোমিটার/আওয়ার হাওয়ার। তো সেইটা খুব বেশিক্ষণ সময় থাকতে পারিনি, প্রায় 12 থেকে 15 মিনিট ছিলাম। এবারের সিঙ্গে কতক্ষণ ছিলেন? 15 মিনিট? ওই 12 থেকে 15 মিনিট হবে। 12 থেকে 15 মিনিট। এবারের সিঙ্গে গিয়ে হ্যাঁ, কার কথা সবার প্রথম মনে পড়েছে? অ্যাকচুয়ালি ওই ফিলিংগুলো ওখানে আসে না, মানে জানি না কেন আমার সেই ফিলিং আসেনি। তখন মনে হচ্ছিল যে আমি কি করে বেঁচে নিচে ফিরব। মৃতদেহটা দেখে এসেছি, সব থেকে দুঃখের ওই ব্যাপারটা আমার মনের মধ্যে খুব বিঁধেছিল, যে একটা আমি সামিট করতে যাচ্ছি, যে আমার মতোই সামিট করতে এসেছিল, সে ওখানে মানে মানে সে আর ফিরে আসলো না। না, ওই যে দেহটা পড়ে আছে সেটা রিকভারি করার লোক? না না, ওইভাবে রিকভারি হয় না, প্রায় 40 লাখ টাকার কাছাকাছি লাগে। হ্যাঁ, মানে 10,000 US ডলার নেয় নেপাল গভর্নমেন্ট, আর 30,000 US ডলার মনে হয় যত সম্ভব নেয় শেরপারা। তো যতক্ষণ না ফ্যামিলির ডিমান্ড আসে এবং ফ্যামিলি থেকে ওই টাকাটা পাওয়া যায়, ততক্ষণ বডি ওখানেই পড়ে থাকে, কেউ রিকভারি করে না। তো ওখানে ওই বডিটা পড়েই আছে। সাবমিট করলাম, সাবমিট করার পরে ফটো ভিডিও তুললাম, তোলার পরে আবার ওই একই রাস্তায়, ওই রাস্তা দিয়ে ফিরে আসলাম। 12 থেকে 15 মিনিট ছিলেন? 12 থেকে 15 মিনিট। আচ্ছা। যখন সাবমিট করলাম তখন ঘড়ির কাঁটায় 6:45 সকাল, চারিদিকে আলো ফুটেছে, এবং আমার কপাল ভালো সেই দিন কোনো ক্লাউডই ছিল না, একদম ক্লিয়ার। নিচে যে পাহাড়গুলো উঁচু উঁচু লাগছিল, কি করে ক্লাইম্ব করা হয়, নেতসে, মানে জাস্ট উল্টো দিকে নেতসে বলে একটা পাহাড় আছে, সেটাও ক্লাইম্ব করা হয়। তো সেই পাহাড়টাকে একদম বাচ্চা বাচ্চা লাগছিল। তিব্বতের সাইডটা অসাধারণ, মানে উল্টো দিক। ওখান থেকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? না, ওইভাবে দেখা যায় না, সেদিন দূরে ক্লাউড ছিল, কিন্তু ওই কাছাকাছি কোনো ক্লাউড ছিল। তিব্বতের দিকটা দেখতে পেয়েছি? তিব্বতের দিকটা খুব ভারী সুন্দর, মানে যেটা নর্থ ফেস, সেখান থেকে ক্লাইম্ব করা হয় চায়না থেকে। এভারেস্টে পৌঁছে আপনি শেরপাকে কি বললেন, বা শেরপা আপনাকে কি বললেন? অ্যাকচুয়ালি আমরা ফটো তুলতেই ব্যস্ত ছিলাম, ও বলছে হামারা ফটো খিচো, আমি বলছি হামারা ফটো খিচো। তো ফটো প্রয়োজন হয়, সার্টিফিকেট পেতে গেলে ফটো এবং ভিডিওটা খুব জরুরি। তো সেইটা কিছুক্ষণ ধরে তোলার পরে প্রমাণ একটা কথা আমার মনে আছে, একদম টপে একটা মাটির কি ফাইবারের কি একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা হাত এরকম করেছিল। হ্যাঁ, আমার কাছে ঠিক কৃষ্ণের ফটোর মতো, কৃষ্ণের মূর্তির মতো মনে হয়েছে। দেখলাম আমার যে গাইড, সে গিয়ে ওকে টাচ করলো, আমিও গিয়ে টাচ করলাম। সেটা আমার মনে আছে খুব ভালোভাবে, যে ওটা হয়তো কোনো দেবতা হবে। আর আমার গাইডের নাম বলি, গাইড হলো দাওয়া শেরপা বলে। তো সে পড়ে তারপরে আমাকে বললো সাবজি আবি ডাউন করনা হয়। ওই শেরপার ওটা হচ্ছে 3 নম্বর এভারেস্ট সিঙ্গে, 3 নম্বর এভারেস্ট। তার আগে 2বার উঠেছে? 2বার করে। এবার বলি, এবার যখন আবার ওই হিলারি স্টেপ পেরিয়ে খুব কষ্ট করে, মানে হিলারি স্টেপ থেকে নামা, সব থেকে অ্যাক্সিডেন্ট বেশি হয় হিলারি স্টেপে, ওইখানেই বেশি মৃত্যু হয়। যে মৃত্যুটা আমাদের বাংলার যে শঙ্কর ঘোষ যে মারা গেছেন, ওইখানেই মারা গেছেন। তো সেই জায়গাটা আমি চিনতাম না। একজন মহিলা তো ডেড বডি পাওয়া গেল না এভারেস্ট জয় করতে গিয়ে, এই মুহূর্তের নামটা মনে পড়ছে না, যাই হোক। আচ্ছা, তো খুব কেয়ারফুলভাবে আমরা ডিসেন্ড করলাম। করার পরে যখন ওই এভারেস্ট ব্যালকনির আগে আমার পাটা মুচকে গেল, ওই যে স্লোপ না, ওই স্লোপে মানে নামতে গিয়ে গোড়ালি থেকে আমার পাটা মুচকে গেল। তো আমি ওই স্পিডে আর নামতে পারছিলাম না। আমাদের টার্গেট ছিল ওই দিনই ক্যাম্প 2-তে নামবো, কিন্তু ক্যাম্প 3 আসতে আসতেই আমার সন্ধে হয়ে যায়। তাতে আমার গাইড একটু আমার উপরে মনক্ষুণ্ণ হন,
কিন্তু আমার উপায় ছিল না। পরের দিন পা ঠিক হয়ে গেছিলো। ক্যাম্প 3 থেকে ডাইরেক্ট ক্যাম্প 2তে ব্রেকফাস্ট করি। ক্যাম্প 2 ক্যাম্প 1 হয়ে যখন বেস ক্যাম্পে পৌঁছালাম, আমাকে ওরা ওই যে উত্তরীয় পরিয়ে, হ্যাঁ, তখন খুব ভালো লাগছিল। প্রায় 4:30 বাজে বিকেল, ফুলের মালা না, ওই উত্তরীয় পরিয়ে ওরা বরণ করে। বাড়িতে খবরটা ফোন করে কখন দিতে পারছি? আচ্ছা, বাড়িতে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার যে গাইড আমার সঙ্গে ছিল না, যে আমার সঙ্গে মিংমা শেরপা, ওই কিন্তু কমিউনিকেট করছিল আমার মিসেসের সঙ্গে যে সাবজি আবি यहाँ পৌঁছায়, ওয়া পৌঁছায়। প্রত্যেক দিনের খবর উনি বাড়িতে পৌঁছে দিতেন। আমি জানতাম না, কিন্তু উনি পৌঁছে দিতেন। হাতে মোবাইল নিয়ে কখন কথা বললেন বাড়িতে? কোথায় পৌঁছে? বেস ক্যাম্পে এসে, বেস ক্যাম্পে এসেই পৌঁছে কথা। বেস ক্যাম্প থেকে ফোনে কথা বলা যায়? টাওয়ার আছে? টাওয়ার নেই, হোয়াটসঅ্যাপে কল করা হয়। এবং বলি প্রায় 18,000 টাকা লাগে 10 GB ইন্ডিয়ান রুপিস, 10 GB আপনার নেট। তো আমাকে কিনতে হয়নি, কেননা ওখানে ব্রাজিলের একটা টিম গেছিলো 6-7 জনের, তাদের একটা নিজস্ব ওয়াইফাই ছিল। তো সেই কানেকশানটা কোনো রকমভাবে আমার গাইড পেয়ে যায়, সেটা আমাকে শেয়ার করে, তো আমার সেভাবে চলে যায়। বাড়িতে কার সঙ্গে প্রথম কথা বলেছিলেন? বাড়িতে আমার মিসেসের সঙ্গেই কথা বলেছিলাম প্রথম বেস ক্যাম্পে ফিরে। আর যখন ফিরে আসার সময় খুম্বু আইস ফলের রুট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিলো। ল্যাডার প্রায় 10-12টা ল্যাডার হয়ে গেছিলো, তো মাঝে মাঝেই চেঞ্জ হয়। আর এই যে পুরো রুটটা, এই রুটটা বানাতে প্রায় 2 মাসের কাছাকাছি লেগে যায়। এবারে 8K টিম ছিল প্রায় 10-12 জন। আর এইটা পুরো নেপাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম দেখে। আর একটা ওদের সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি বলে একটা কমিটি আছে, তারা এই রুটগুলো দেখভাল করে আর কি, এবং তারা পলিউশনটা কন্ট্রোল করে। একটা মানে কথা আমরা কাগজে প্রায় পড়ি যে এভারেস্টে প্রচুর দূষণ ছড়াচ্ছে, অনেকে যাচ্ছে খাবার দাবার ফেলে আসছে, এ করছে, সেরকম কি আপনার চোখে পড়েছে? আপনারা দেখেছেন কিনা জানি না, লাস্ট বর্তমান পেপারে আমার একটা ওই রকম প্রতিবেদন বেরিয়েছিল যে এভারেস্টে প্রচুর প্লাস্টিকের র্যাপার, চকলেট খেলো ফেলে দিল। বেস ক্যাম্পে প্রচুর আছে কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে সফট ড্রিঙ্কস যেগুলো, সেই বোতলগুলো এভারেস্টের মাথায় কাছেও পড়েছিল একটা ছোট্ট বোতল, আমি সেটা দেখেছি। তো প্রচুর আছে বেস ক্যাম্প এরিয়ায়, তো ছড়াছড়ি, মানে এটা দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে গেছিলাম যে আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আপনার কাছে শেষ সংক্ষিপ্তভাবে যেটা জানতে চাই, আপনি বর্ধমান স্টেশনে যখন নামলেন, সেখানে ট্রেন থেকে নেমে কাদের প্রথম দেখতে পেলেন? আচ্ছা, কারা ছিল বলি। বর্ধমান স্টেশনে যখন নামলাম, তখন প্রচুর মিডিয়ার লোক ছিল, প্রচুর, এবং কয়েকটা সংস্থা ছিল। খুব ভালো লেগেছিল, তারা আমাকে এইভাবে। কখন ছিল এটা? ছিল 25শে মে। হ্যাঁ, 25শে মে। কখন? না, তখন 11:30-12টা হবে দিনবেলা। হ্যাঁ, তো সেটা আমার খুব ভালো লেগেছিল যে বর্ধমানের প্রথম এভারেস্ট জয়ী হিসাবে তারা আমাকে বরণ করে নিয়েছেন। আবার খারাপ দিকটাও আছে, সেটা হলো এখনও পর্যন্ত বর্ধমানের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে বা সরকারিভাবে আমাকে সেইভাবে কেউ এখনও পর্যন্ত গ্রহণ করেনি, বা সেভাবে কোনো মানে সংবর্ধনা বা ওই টাইপের কিছু পাইনি। কিন্তু বেসরকারি সংস্থার পক্ষ থেকে ছিল প্রচুর করে, মানে তারা এগিয়ে এসছে, তারা আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছেন। একদিন ডিএম আমাকে বলেছেন কনগ্রাচুলেশন, ব্যাস এইটুকুই। কিন্তু না, আমাদের একটা রোড সেফটি মিটিং হয়, সেই মিটিংয়ে উনি, তাও এসডিও সাহেব পরিচয় করাবার পরে উনি কনগ্রাচুলেশন বলে বেরিয়ে যান। কিন্তু এভারেস্ট জয়টা যে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, আমি অনেক আশা করেছিলাম যে গভর্নমেন্টের তরফ থেকে এগিয়ে আসবে, আমি এগিয়ে যাব, যে এইটার উপরে কীভাবে ফোকাস করা যায়, ইয়াং জেনারেশানকে কীভাবে এগিয়ে আনা যায়। তো সেই ব্যাপারটা আমি, সেই ফিল্ডটা আমি পাইনি। জানি না, এটা হয়তো হবে কিন্তু কবে দেরি করে হলেও হয়তো। এবং আমরা এইটুকু প্রত্যাশা। হ্যাঁ, এবং আমি খুব আশাবাদী, কেননা যারা পর্বতারোহী হয় তারা খুব মনের জোর হয়, আশাবাদী হয়, আমিও আশাবাদী। আর একটা জিনিস বলবো, আমি যে মেসেজটা আমি
ইয়াং জেনারেশনের মধ্যে সবথেকে যেটা আমি বলে থাকি যে কোনো জায়গায়, যে এই সাবমিট করাটা তো বিশেষ করে এবার সাবমিট করা খুবই হার্ড মানে এক্সট্রিম। তো এইটা যখন আমি পেরেছি, মানে এটা একটা সাধনা এবং কঠোর পরিশ্রম না হলে হয় না। তো ছাত্রছাত্রী বা যারা এই অ্যাথলেটিক্সে আছেন তাদেরকে আমি সবসময় বলি যে কঠোর পরিশ্রম করতে হবে, তার আগে স্বপ্ন দেখতে হবে, আমি কিছু যে করতে পারবো তার একটা স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা থেকে পিছিয়ে আসলে হবে না, তার মানে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। এভারেজ জয় যে করতে হবে তা না, না যে কোনো সামিট আপনি জীবনে যে কোনো সামিট করতে গেলে এভারেজ জয় যেমন কঠিন, অলিম্পিকে একটা দৌড়ে বা লং জাম্প বা হাই জাম্পে একটা মেডেল পাওয়া, সোনার সব কিছু, সব পড়াশোনার ক্ষেত্রে সেই বার্তাতে আপনি দিতে হার্ড ওয়ার্ক করতে হবে। আর শুধু সামিট করলে হবে না, আপনার মানুষ হিসাবে তো আপনাকে ভালো হতে হবে। আপনি যদি সৎ মানুষ না হন, সমাজের কোনো উন্নতি হয় না, কোনো উপকারে লাগে না। আমরা খুব সুন্দর বার্তা পেলাম। উনি শেষের দিকে একটা কথা বললেন, উনি যে কঠিন পরিশ্রম দীর্ঘদিন ধরে করেছেন, উনি বার্তা দিতে চাইছেন যুব সমাজকে। আজকে সে কঠিন পরিশ্রম লেগে থাকলে একদিন সফল হবে। উনি এভারেস্ট জয় করেছেন, এভারেস্ট জয় যে সবাই করতে হবে না, এমনিতেই তো এভারেস্টে উনি বললেন ওখানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ভারতের ক্রীড়াবিদদের কাছে ওনার যেটা অ্যাপিল, কঠিন পরিশ্রম করে আমাদের অলিম্পিকে একটা সোনার মেডেলও কিন্তু অনেকটা গর্বের। একদম। যাই হোক, আমরা ওনাকে এত সুন্দর কথা বলার জন্য আমরা মুক্ত হওয়ার পক্ষ থেকে আমাদের বর্ধমানের সৌমেন সরকার, যিনি বর্ধমান থেকে প্রথম এভারেস্ট জয় করেছেন, তাকে অশেষ ধন্যবাদ। নমস্কার।